জিআই আর হেপাটোলজি যেগুলো পড়ানো হয়েছে, ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই সিলেবাসে। তো এখান থেকেই যা কিছু কোশ্চেন আসবে সেগুলোই। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস একটা যেটা সিলেবাসে নেই, তা ওটা আমি পড়িয়ে দিয়েছি কারণ ওটা লাগবে, ঠিক আছে। ইয়ং ম্যান উইথ লং স্ট্যান্ডিং আলসারেটিভ কোলাইটিস presents with progressive jaundice pruritus, alkaline phosphatase GGT. What is GGT? হ্যাঁ, GGT are markedly elevated. AMA কি? Anti mitochondrial antibody is negative. MRCP shows multifocal intrahepatic and extrahepatic stricture with bleeding. ঠিক আছে, কি ডায়াগনোসিস? প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, যেটাকে আগে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস বলা হতো, এটা নয় কেন? ওয়াই নট এ? হ্যাঁ, জিজিটি এলিভেটেড হয় না পিবিসিতে। এখানে দেখ, এএমএ অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি ইজ পজিটিভ ইন পিবিসি, ঠিক আছে, এখানে তো নেগেটিভ বলেছে, তাহলে এটা হবে না, ঠিক আছে। এটা কি IgG4 রিলেটেড স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, কেন নয় কেন এটা? IgG4 রিলেটেড ডিজিজ বলে একটা টার্ম আছে, ঠিক আছে, অনেক সময় তোদের শর্ট নোট আছে IgG4 রিলেটেড ডিজিজ, ঠিক আছে, কেন নয়? দেখ, IgG4 রিলেটেড ডিজিজ ইউজুয়ালি অকার্স ইন এল্ডারলি পপুলেশন, ঠিক আছে। আর এখানে কি বলেছে? ইয়ং মেন। আর একটা পয়েন্ট এখানে এর সঙ্গে বি এর ডিফারেন্সিয়েশন কি, এখানে দেখ ইয়ং ম্যান বলেছে, কিন্তু প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস ইজ মোর কমন ইন ইয়ং ফিমেল পেশেন্ট, ঠিক আছে। সো ইটস নট এ or C. Caroli's disease টা কি? Caroli's disease is congenital dilatation of intrahepatic and extrahepatic biliary radicals, ঠিক আছে। So correct answer is B, তাই তো? Which of the following is most common cause of acute upper GI bleeding in adults? আপার জিআই ব্লিডিং এর কয়েকটা কজ বলতো, তুই বল। তোকেই বলছি, বল বল বল। এখানে দুটো লেখা আছে, বাকিগুলো বল। What are the causes of upper GI bleeding? পড়ানো হয়েছে তো, একটাও বলতে পারবি না? এখানেই তো দুটো লেখা আছে, বল জোরে বল, শুনতে পাচ্ছি না। আলসারেটিভ কোলাইটিস ইজ এ কজ অফ আপার জিআই ব্লিডিং। এখন থেকে বলা অভ্যেস কর, না হলে তোদের ফাইনাল ইয়ারের দাদা দিদিদের পরীক্ষা নিলাম তো, তখন বেরোবে না কথা। এই তো একটা লেখা আছে ইসোফেজিয়াল ভ্যারিসেস, ডিউডিনাল আলসার, গ্যাস্ট্রিক, সবগুলোই এই সবগুলোই হচ্ছে আপার জিআই ব্লিডিং এর কজ, ঠিক আছে। দুটো ড্রাগসের নাম বলতো, তুই বল, দুটো ড্রাগসের নাম বল যেগুলো আপার জিআই ব্লিডিং করে, মানে অ্যাজ এ রিস্ক ফ্যাক্টর, বল। পারবি না? অ্যাসপিরিন, এনসেড আর স্টেরয়েড। তাহলে এটা কি হবে? কারেক্ট আনসার ইজ ডিউডেনাল আলসার অর কি ইসোফেজিয়াল ভ্যারিসেসও হতে পারে, বাট মোস্ট কমন ইজ পেপটিক আলসার ডিজিজ ইজ দ্য মোস্ট কমন কজ অফ আপার জিআই ব্লিডিং, ঠিক আছে। এবার পেপটিক আলসার তো দু রকম হতে পারে, একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার। তো দেখা গেছে ডিউডেনাল আলসার ইজ স্লাইটলি মোর কমন দ্যান গ্যাস্ট্রিক আলসার, সো ডিউডেনাল আলসার ইজ দ্য আনসার, ঠিক আছে। হোয়াট ইজ ম্যালোরিওসিস টিয়ার? ম্যালোরিওসিস টিয়ার কি বল? tear in the mucus of esophagus after a bouts of vomiting, that is called malarious tear, ঠিক আছে। gastric carcinoma is also a cause of bleeding but most common is peptic ulcer disease and followed by variceal bleeding, that is decompensated chronic liver disease with portal hypertension, ঠিক আছে। 65-year-old man presents with painless progressive jaundice, pruritus, weight loss. USG shows dilated intra and extrahepatic biliary ducts and a mass in the pancreatic head. So what is the sign called? কি বলে এটাকে? বল। কুরভাইসের সাইন কি বলে, সেটা কি হয় অ্যাকচুয়ালি, কি হয় এখানে?
বল। দেখ এখানে যেটা হয় পেনলেস প্রোগ্রেসিভ জন্ডিস মানে জন্ডিস উইদাউট অ্যাসোসিয়েটেড পেন ইন অ্যাবডোমেন, ঠিক আছে, তার সাথে কি হবে প্যালপেবল অ্যাবডোমিনাল মাস ডিউ টু হোয়াট সিএ প্যানক্রিয়াস, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কুরভাইসার সাইন, ঠিক আছে। আর মার্ফিস সাইনটা কি, হোয়াট ইজ মার্ফিস সাইন জানিস? ডিউরিং এক্সপিরেশন নয়, ইন্সপিরেশন। মার্ফিস সাইন ইজ এ ফিচার অফ acute cholecystitis. Acute cholecystitis. What is Gray Turner sign? Acute pancreatitis এর কমপ্লিকেশনে হয় রেট্রোপেরিটোনিয়াল হেমারেজ, দুটো জিনিস হয়, একটা বলেছিলাম গ্রে টার্নার সাইন কোথায় হয় ফ্ল্যাঙ্কসে হবে, হ্যাঁ, একাইমোসিস ওভার দ্য ফ্ল্যাঙ্কস ডিউ টু রেট্রোপেরিটোনিয়াল হেমারেজ অ্যাজ এ কমপ্লিকেশন অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, ঠিক আছে। হোয়াট ইজ কুলেন সাইন? সেম জিনিস হবে, সেটা অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস হবে, ঠিক আছে। আর এটা কি অ্যাসাইটিস উইথ সিপটিক নালনেস ইজ এ নট নন স্পেসিফিক সাইন অফ দিস, ঠিক আছে। বেশ, Murphy sign is acute cholecystitis. 24-year-old man presents with recurrent abdominal pain relieved by defecation associated with altered stool form and frequency for more than 3 months. Colonoscopy is normal. Diagnosis: IBS, irritable bowel syndrome, Crohn's disease, celiac disease and microscopic colitis. কি মনে হচ্ছে? হ্যাঁ, মাইক্রোস্কোপিক কোলাইটিস বলছি সবাই। বল। সিলিয়াক ডিজিজ বলছিস তুই, ওরা বলছে মাইক্রোস্কোপিক কোলাইটিস, আর কিছু অ্যাড করবি? সি আইবিএস তোদের সিলেবাসে নেই, যদিও আমি কিছুটা আইবিডি পড়ানোর সময় তোদের বলেছিলাম ডিফারেন্সিয়েটিং এটার বাই ডেফিনেশন আইবিএস ইরিটেবল, এটা কারেক্ট আনসার ইজ আইবিএস, ওকে। কেন? আইবিএস এর ক্যারেক্টারিস্টিক এখানে ডেফিনেশনটাই দেওয়া আছে, দেখ কি থাকবে, রিকারেন্ট অ্যাবডোমিনাল পেন, ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ defecation, like pain is relieved by defecation and associated with altered form and frequency of stool, ঠিক আছে। আইবিএস পেশেন্ট অনেক সময় দেখি আউটডোরে আসে, আইবিএস পেশেন্ট কি বলে যে সবসময় একটা পেটে ভেগ অ্যাবডোমিনাল পেইন থাকছে, দ্যাট ইজ অ্যাগ্রাভেটেড বাই ফুড ইনটেক অ্যান্ড রিলিভ বাই ডেফিকেশন, ঠিক আছে। দ্যাট ক্যান অলসো বি অকার ইন কেস অফ আইবিডি, ওকে, ইনফ্লামেটরি বাউল ডিজিজও এরকম হতে পারে। ডিফারেন্সিয়েটিং পয়েন্ট এখানে কি একটা জিনিস দিয়েছে, দেখ কোলোনোস্কোপি ইজ নর্মাল, ইফ ইট ইজ ক্রনস ডিজিজ অর আইবিডি is colonoscopy will be normal or not? colonoscopy কখনোই নর্মাল থাকবে না, ঠিক আছে। সেম অ্যাজ সিলিয়াক ডিজিজে you will find some histopathological or colonoscopic finding there will be there, okay. আর মাইক্রোস্কোপিক কোলাইটিস মানে there is some amount of inflammation, okay, so we can get some picture in colonoscopy, inflammatory signs in colonoscopy. So if colonoscopy is normal, then the correct answer is IBS, ঠিক আছে। This is called Rome 4 criteria of irritable bowel syndrome: recurrent abdominal pain, at least one day per week, ঠিক আছে, সপ্তাহে একবার করে হবে at least for last 3 months, ঠিক আছে, that is related to defecation and associated with frequency and form of stool, ঠিক আছে। Which of the following is most characteristic of Crohn's disease compared to ulcerative colitis? কি হবে এটা? Continuous involvement starting in the rectum is a feature of, কোনটা বলছিস, বি? আচ্ছা, তাহলে এটা কার ফিচার্স? Continuous involvement starting in the rectum, ulcerative colitis. So most common site of ulcerative colitis is rectum, and in Crohn's disease, most common site of Crohn's disease, terminal part of the ileum, okay. See, Crohn's disease can affect any part of the GIT from mouth to anus, but
Most common site is terminal part of the ileum. Okay. Disease limited to mucosa and submucosa. এটা কার ফিচার? আলসারেটিভ কোলাইটিস, তাই তো? আর যদি ক্রনস ডিজিজ হয় সেখানে ট্রান্সমিউরাল ইনভলভমেন্ট হবে। স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, কার সাথে অ্যাসোসিয়েট? আলসারেটিভ কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিস। So PSC in association with ulcerative colitis is a risk factor for colorectal carcinoma. ঠিক আছে? Most common cause of acute pancreatitis in India, alcohol না gallstone? Gallstone. ঠিক আছে? Gallstone is the most common cause followed by alcohol. তোদের এই সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোদের নয়, মানে ফাইনাল ইয়ারের অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কোশ্চেনটা তোদের যদি দেখে থাকিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের একটা কোশ্চেন ছিল, লং কোশ্চেন 10 নম্বরে, সেখানে কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড হাউ উইল ইউ অ্যাপ্রোচ দ্য কেস, এরকম একটা কোশ্চেন ছিল। সেখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কজে মানে একটা কজ ছাড়া বাকি একটাও মানে ঠিকঠাক হয়নি। ঠিক আছে, আমি এটা বলছি না, বাট অ্যাটলিস্ট কতগুলো কজ আছে, তোরা যেখানে যে বই পড়িস অ্যাটলিস্ট 10টা কজ লেখা আছে ওখানে। ঠিক আছে, ড্রাগ ইনডিউসড, কনজেনিটাল কজ, আইট্রোজেনিক কজ, হ্যাঁ, তার সাথে এই যে তোর ইনফেকসিয়াস কজ আছে। এতগুলো কজের মধ্যে যদি ফাইনাল ইয়ারে মানে এই ক্লাস করার পর একটা কজও লিখতে না পারিস, দ্যাট ইজ আনফর্চুনেট ফর আস। বুঝতে পেরেছিস? তাহলে কি এটা? গলস্টোন। ঠিক আছে, ফলোড বাই অ্যালকোহল। আচ্ছা বলতো, হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া ইজ অলসো এ কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। Hypercalcemia is also cause of acute pancreatitis, but hypocalcemia is a complication of acute pancreatitis. ঠিক আছে, আর কয়েকটা কজ বলতো, তুই বল অ্যাকিউট, এইগুলো ছাড়া আর কয়েকটা কজ বল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে। কতগুলো ইনফেকসিয়াস কজের নাম বল, আর কোনো কনজেনিটাল কজের যদি নাম জানিস সেগুলোও বল। কোন ইনফেকশন, ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে? সিএমভি। আর আইট্রাজেনিক কজ বলতো একটা, আইট্রাজেনিক কজ, যেটার জন্য আইট্রাজেনিক মানে জানিস? হ্যাঁ, বা কোনো প্রসিডিওর ইনডিউস হতে পারে। কি বলে সেটাকে, কি বলে? ইআরসিপি নাম শুনেছিস? পোস্ট ইআরসিপি ইজ এ কজ। তাহলে সেটা বলতে পারছিস না। আর কি বলেছিলাম? স্করপিয়ন বাইট ইজ এ রেয়ার কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ড্রাগ ইনডিউস কতগুলো ড্রাগসের নাম বল। স্টেরয়েড থেকে হতে পারে। 6 মার্ক্যাপটোপিউরিন, অ্যাজাথিওপ্রিন, অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, অনেকগুলো ড্রাগ বলেছিল। অ্যান্টি ক্যান্সার ড্রাগস যেগুলো আছে সেগুলো থেকে হতে পারে। ঠিক আছে, একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগসের নাম বলতো দ্যাট ক্যান অলসো কজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। কোন গ্রুপের নাম ড্রাগ বল? গ্লিপটিন, গ্লিপটিন। ঠিক আছে, গ্লিপটিন। A patient with acute severe pancreatitis develops worsening of hypoxia on day 4 with bilateral diffuse infiltrate on the chest X-ray. Normal cardiac size and function. So, what is the likely diagnosis? A is cardiogenic pulmonary edema, ARDS, aspiration pneumonia, pulmonary embolism. কি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কি কি কমপ্লিকেশন হতে পারে বলতো? সিস্টেমিক কমপ্লিকেশন মানে রেসপিরেটরি কি কি হতে পারে? প্লুরাল এফিউশন হতে পারে, হবে কি হবে না? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কমপ্লিকেশন হিসেবে প্লুরাল এফিউশন হতে পারে। হলে কোন দিকে হবে? রাইট সাইড আর লেফট সাইড? প্যানক্রিয়াস কোন দিকে থাকে? লেফট সাইডের প্লুরাল এফিউশন হতে পারে। আর কি হতে পারে? এআরডিএস। এআরডিএস কি? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তাহলে কি বলে এটাকে? নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। ঠিক আছে, এআরডিএস ইজ এ নন কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা। সো you have to differentiate from cardiogenic and non cardiogenic pulmonary edema. এখানে দেখ ডিফারেন্সিয়েট কিভাবে করবি, এখানে দুটো অপশনই দিয়েছে, কার্ডিওজেনিক পালমোনারি এডিমা অ্যান্ড এআরডিএস। তাহলে এখানে এক্সরেতে কি বলেছে দেখ, নর্মাল কার্ডিয়াক সাইজ অ্যান্ড ফাংশন। সো দিস ইজ নট কার্ডিওজেনিক পালমোনারি এডিমা, দিস ইজ নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা অ্যাজ এ কমপ্লিকেশন অফ সেপসিস অ্যান্ড অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে, আর কিছু কজ জানিস এআরডিএস এর? বেশ, তোদের যখন পড়ানো হবে, সেটা পড়ানো তো হয়নি মনে হয় এআরডিএস। বেশ,
24-year-old woman has acute viral hepatitis A with bilirubin of 7 milligram per dl, INR 1, no NCAP. Which of the following is most appropriate management? বল, তোদের দুটো জিনিস পড়িয়েছিলাম, একটা হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক ভাইরাল হেপাটাইটিস, তাই তো? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ট্রিটমেন্ট কি? সেটা যদি এ অর ই হয়, বল। ইমিডিয়েট অ্যান্টিভাইরাল দিই আমরা, হাই ডোজ স্টেরয়েড, সাপোর্টিভ কেয়ার অ্যান্ড অবজারভেশন, আর্জেন্ট লিভার ট্রান্সপ্লান্টেশন। সাপোর্টিভ কেয়ার, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের জেনারেলি কোনো ট্রিটমেন্ট লাগে না, ঠিক আছে, সাপোর্টিভ কেয়ার দিলেই হয়। কি কি কোন কোন ভাইরাসগুলো অ্যাকিউট করে আর কোনগুলো ক্রনিক হেপাটাইটিস করে? এ ই অ্যাকিউট, বিসি অ্যাকিউট হয় না? হয়, বিসি থেকেও অ্যাকিউট হয়, বাট মোস্টলি হচ্ছে ক্রনিক। কারণ ক্রনিক কখন হবে? অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস থেকেই তো ক্রনিসিটি ডেভেলপ করবে। A healthcare worker with percutaneous exposure to blood from a known HBsAg positive and HBeAg positive patient has not been vaccinated earlier. What is the most appropriate post-exposure prophylaxis? এটাও বলেছিলাম তোদের, এইবার ক্লাস হয়নি, আগের বার যখন ক্লাস হয়েছিল। কি হয়, সাপোজ দেখ তোদের সবার হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছিস, ইন্টার্নশিপে ঢোকার আগে সবাই জানো 3টে ডোজ অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নেওয়া হয়, ঠিক আছে? কারণ দেখ, ওয়ার্ডে কাজ করবি তখন নিডল স্টিক ইনজুরির একটা চান্স থাকে, হতেই পারে, ঠিক আছে? তো কি, সাপোজ ওয়ার্ডে কাজ করতে করতে একটা নিডল, কারো ব্লাড টানতে গিয়ে নিডল তোর আঙুলে ঢুকে গেল, ঠিক আছে? তো এগুলো তো জানতে হবে, তখন কি মাথায় আসবে? কাকে ফোন করি, কোন স্যারকে ফোন করি, এইগুলো মাথায় আসবে প্রথমে, তাই তো? তাহলে তোরা যদি নিজেরা এটা জানিস তাহলে তো আর এদিক ওদিক ছুটে বেড়াতে হবে না, তাই তো? সাপোজ তোর ভ্যাকসিনেশন নেওয়া নেই, এখানে যেটা কোশ্চেনটা কি বলেছে, পেশেন্ট হ্যাজ নট বিন ভ্যাকসিনেটেড আর্লিয়ার, আনভ্যাকসিনেটেড পারসন, একটা নিডল স্টিক ইনজুরি হলো, কি করবি নেক্সট স্টেপ? যার থেকে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে তো সোর্স, মানে যার থেকে আমার স্টিক ইনজুরিটা হলো, আর আমি হচ্ছি রিসোর্স, মানে যার হয়েছে আর কি, ঠিক আছে, এক্সপোজড পারসন। একটা হচ্ছে সোর্স, একটা এক্সপোজড পারসন। দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে সোর্স, ওর স্টেটাসটা কি, পেশেন্ট হেপাটাইটিস বি মানে এইচবিএসএজি পজিটিভ অর নেগেটিভ, অর আরেকটা কি হতে পারে, আউটডোরে হয়তো কোথাও হয়েছে ইনজুরি হলো, তোর নিডলটা ঢুকে গেল, তারপর পেশেন্টটাকে ট্রেসই করতে পারলি না, হতে পারে তো, বা পেশেন্টটা চলে গেছে, এক্সপায়ার্ড করে গেছে, ঠিক আছে? আর একটা জিনিস কি দেখতে হবে, মানে যে এক্সপোজড হয়েছে তার ভ্যাকসিনেশন স্টেটাসটা দেখতে হবে, কি ভ্যাকসিনেটেড, ফুললি ভ্যাকসিনেটেড, পার্সিয়ালি ভ্যাকসিনেটেড অর আনভ্যাকসিনেটেড। পার্সিয়ালি ভ্যাকসিনেটেড মানে কি, যে 3টে ডোজের মধ্যে ধর একটা ডোজ নিলি, বাকিটা নিলিই না, বা এখনো টাইম হয়নি নেওয়ার, ঠিক আছে? তো কত ডোজ কিভাবে নিই আমরা? 016, ঠিক আছে? তো সেটা পার্সিয়ালি ভ্যাকসিনেটেড হতে হবে। 016 মানে কি, 0 মানে আজকে নিলাম, তার 1 মাস পর নিতে হবে, আবার 6 মাস পর নিতে হবে, ঠিক আছে? তো সেটা হতে পারে, এই 3টে জিনিস হতে পারে। এবার আমাকে বল, আনভ্যাকসিনেটেড কেউ, ঠিক আছে, যার মানে সোর্স, যে পেশেন্ট সে হচ্ছে এইচবিএসএজি পজিটিভ, তাহলে কি মেজার নেব আমরা? মানে হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট, তাহলে কি করতে হবে? ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে, ঠিক আছে, আর্জেন্ট ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে, তার সঙ্গে স্টার্টিং উইথ 0 ডোজ কমপ্লিট ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে, মানে 3টে ডোজ অফ ভ্যাকসিন নিতে হবে, আর ইমিউনোগ্লোবিউলিন আইডিয়ালি উইদিন 48 আওয়ার্স তোকে নিতে হবে, ঠিক আছে? মানে ইমিউনোগ্লোবিউলিন প্লাস ভ্যাকসিনেশন, ঠিক আছে? এবার যদি ধর আনভ্যাকসিনেটেড পারসন, তার সঙ্গে পেশেন্ট হচ্ছে এইচবিএসএজি নেগেটিভ, ঠিক আছে, এখানে কি করবি, মানে পেশেন্টের ব্লাড টেনে তুই দেখলি সেটা হেভি নেগেটিভ আছে, তখন ভ্যাকসিনেশন নেওয়া নেই, ভ্যাকসিনেশন নিতে হবে, কমপ্লিট করতে হবে। এবার যদি এখানে আরো দুরকম ব্যাপার আছে, হেপাটাইটিস বি নেগেটিভ বাট পেশেন্ট ইজ এ হাই রিস্ক, পেশেন্ট হ্যাজ সাম হাই রিস্ক বিহেভিয়ার, ঠিক আছে, লাইক পেশেন্ট ইজ সিকেডি, রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন একটা হিস্ট্রি আছে, তখন কিন্তু সেখানে বলছে ইমিউনোগ্লোবিউলিনটাও কনসিডার করা যেতে পারে, ঠিক আছে, মানে ভ্যাকসিনের সাথে সাথে ইমিউনোগ্লোবিউলিনও নিতে হতে পারে অ্যাকর্ডিং টু পেশেন্টস বিহেভিয়ার, মানে হাই রিস্ক নাকি লো রিস্ক সেটা, ঠিক আছে? এটা গেল। এবার হচ্ছে তোর যদি
পার্সিয়ালি ভ্যাকসিনেটেড হয়, ঠিক আছে, তার সাথে হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট, সেখানেও তোকে ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে প্লাস ভ্যাকসিন নিতে হবে, ঠিক আছে। আর যদি ফুললি ভ্যাকসিনেটেড হয় তখন কি করব আমরা? ফুললি ভ্যাকসিনেটেড পেশেন্টের হেপাটাইটিস বি পজিটিভ, এইচবিএসএজি পজিটিভ, কি করবি? তোর সব ভ্যাকসিন 3টে ডোজ নেওয়া আছে, পেশেন্টের দেখলি পজিটিভ আছে, কি করবি? ইমিউনোগ্লোবিউলিন নেব বলছিস, তোরা কিছু অ্যাড করবি? দেখ, তোর ভ্যাকসিন নেওয়া আছে মানে তোর একটা প্রোটেক্টিভ একটা ইমিউনিটি আছে, তাই তো? সেটা কি দেখি আমরা? একটা টাইটার দেখা হয়, কি টাইটার? অ্যান্টি এইচবিএস টাইটার, ঠিক আছে। সেই টাইটারটা আমরা দেখে নিতে পারি, সেটা যদি মোর দ্যান 10 হয়, দ্যাট ইজ প্রোটেক্টিভ, তখন কিন্তু তোকে ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে না। কি করতে হবে? একটা বুস্টার ডোজ নিলেই হবে ভ্যাকসিনের, ঠিক আছে। আর যদি অ্যান্টি এইচবিএস টাইটার ইজ লেস দ্যান 10 যদি হয়, তাহলে কিন্তু তোকে ইমিউনোগ্লোবিউলিন নিতে হবে, তার সঙ্গে কমপ্লিট ভ্যাকসিনটা নিতে হবে, 3টে ডোজ আবার নিতে হবে, ঠিক আছে। বোঝা গেল এই জিনিসটা? এটা কিন্তু তোদের মানে প্র্যাকটিক্যাল পারপাসেও লাগবে। তাহলে এটা কি আনসার হবে? পজিটিভ। তাহলে এইচবি মানে ইমিউনোগ্লোবিউলিন, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন প্লাস স্টার্ট ফুল কোর্স অফ হেপাটাইটিস বি ভ্যাকসিন, ঠিক আছে। নেক্সট, 45-year-old man presents with jaundice, malaise, lab test shows ALT level 1650, AST হচ্ছে 1400, alkaline phosphatase is mildly raised, total bilirubin 8, INR 1.1, কি ডায়াগনোসিস বল? জন্ডিস আছে, তার সঙ্গে ট্রান্স অ্যামাইনেজ গুলো বেশি, তাই তো? অ্যালকালাইন ফসফেটেজ খুব একটা বেশি নয়, কি হতে পারে? দুটো জিনিস বলেছিলাম। এলএফটিতে আমরা কি কি দেখি? বিলিরুবিন, দ্যাট ইজ ডিরেক্ট অর ইনডিরেক্ট। ডিরেক্ট কখন বলবো? ডিরেক্ট মানে কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া কখন বলি আমরা? কত পার্সেন্টের বেশি হলে কনজুগেটেড? 15%, ঠিক আছে। ইফ কনজুগেটেড ডিরেক্ট বিলিরুবিন ইজ 15% অফ টোটাল বিলিরুবিন, দেন ইট ইজ কল্ড কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, ঠিক আছে। এটা দেখবো। আর কি দেখি? ট্রান্স অ্যামাইনেজ লেভেল, দ্যাট ইজ AST ALT, ইফ এনজাইমস আর মোর, মানে AST ALTটা যদি ALPর থেকে বেশি হয় তাহলে কি হতে পারে? হেপাটোসেলুলার টাইপ অফ জন্ডিস, ঠিক আছে। আর যদি অ্যালকালাইন ফসফেটেজটা বেশি হয় দেন ট্রান্স অ্যামাইনেজ লেভেল, দেন ইট ইজ কল্ড অবস্ট্রাকটিভ জন্ডিস, মানে অবস্ট্রাকটিভ জন্ডিসের যে কজগুলো আছে সেগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কি মনে হচ্ছে? দেখ, AST ALT elevation is much more than alkaline phosphatase, so it is hepatitis, that is hepatocellular jaundice. আর একটা জিনিস এখানে দেখ, তাহলে এটা হেপাটাইটিসটা আমার কনফার্ম হয় এ হবে, না হলে বি হবে, তাই তো? আর না হলে ডিও হতে পারে, সিটা হবে না, তাই তো? কোলিস্ট্যাটিক হবে না, কারণ এখানে অ্যালকালাইন ফসফেটেজটা মাইল্ডলি এলিভেটেড। আর একটা জিনিস এখানে দেখ, ASTটা বেশি না ALTটা বেশি? নর্মালি আমরা অ্যালকোহলিক হেপাটাইটিসে কি দেখি? AST ALT রেশিও একটা দেখা হয়, ঠিক আছে। AST ALT রেশিও ইফ ইট ইজ মোর দ্যান 2:1, তাহলে সেটা হচ্ছে ইজ এ ফিচার, স্পেসিফিক ফিচার্স অফ অ্যালকোহলিক হেপাটাইটিস। তাহলে এখানে দেখ, ALTটা বেশি, ASTটা কম, মানে 2:1 এর বেশি হচ্ছে না AST, তাহলে এটা অ্যালকোহলিক হেপাটাইটিস নয়, ঠিক আছে। আর কি পড়ে থাকলো? হয় অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হতে পারে, না হলে ইসকেমিক হেপাটাইটিস হতে পারে। তাহলে এইটা কিভাবে ডিফারেন্সিয়েট করবো? INR প্লাস। যদি ইসকেমিক হেপাটাইটিস হয়, ইসকেমিক হেপাটাইটিসের কজ কি? দু একটা কজ বল। হার্ট ফেলিওর হতে পারে, ঠিক আছে। তাহলে সেখানে হার্ট ফেলিওর ফিচার্সগুলো থাকতো, হিস্ট্রি থাকতো, সেরকম কিছু নেই, পেশেন্ট শকে থাকতে পারে, ঠিক আছে, সেগুলো কোনো হিস্ট্রি নেই, তার মানে কারেক্ট অ্যান্সার ইজ অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে। সিরোটিক পেশেন্ট ডেভেলপ সাডেন কনফিউশন অ্যাস্টেরেক্সিস। হোয়াট ইজ অ্যাস্টেরেক্সিস? কি হয়, কি বলে? পেশেন্ট যেটা হেপাটিক এনসেফ্যালোপ্যাথির এটা সাইন একটা, অ্যাস্টেরেক্সিস অর ফ্ল্যাপিং ট্রেমার বলে। কি করতে বলবি পেশেন্টকে? এই এলবো জয়েন্ট এক্সটেন্ডেড থাকবে, রিস্ট জয়েন্টে 90 ডিগ্রি ফ্লেকশন করে এরকম ভাবে থাকতে বলবি। পেশেন্ট যদি এরকম ধরে রাখতে বলিস পেশেন্টকে, ইফ পেশেন্ট ইজ হ্যাভিং হেপাটিক এনসেফ্যালোপ্যাথি, পেশেন্ট কান্ট হোল্ড লাইক দিস, কিরকম হবে? এরকম, দ্যাট ইজ কল্ড ফ্ল্যাপিং ট্রেমার, ঠিক আছে। সো পেশেন্ট ইজ হ্যাভিং কনফিউশন, অ্যাস্টেরেক্সিস অ্যান্ড ডিসওরিয়েন্টেশন, মানে কি? পেশেন্টটার, সিরোটিক পেশেন্টের একটা হেপাটিক এনসেফ্যালোপ্যাথি ডেভেলপ করেছে, তাই তো? After an episode of upper GI bleeding, which is the first line medication for treatment? সিরোসিস এর কমপ্লিকেশনস বলতো কয়েকটা, বল, তুই বল।
Cirrhosis এর complications. What are the complications of cirrhosis of liver? Esophageal varices আর তোকে জিজ্ঞেস করেছি, বল 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 বসে বসে বল। কমপ্লিকেশনস অফ সিরোসিস অনেক সময় তোদের শর্ট নোট আসতে পারে বা অ্যাজ এ পার্ট অফ লং কোশ্চেন, পারবি বল? এই দুটোই, আর ও একটা বলে দিল, ওটাও বলে দে। আর আর কিছু? এই তো একটা এখানে লেখা আছে, হেপাটিক এনসেফেলোপ্যাথি, হেপাটিক এনসেফেলোপ্যাথি। আর দ্যাট ইজ এ স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজ, ঠিক আছে। অ্যাসাইটিস, হ্যাঁ বলেছে, ওরা বলেছে, বল। উইলসন ডিজিজ ইজ নট এ কমপ্লিকেশন অফ সিরোসিস, উইলসন ডিজিজ ইজ এ সেপারেট এন্টিটি। তাহলে উইলসন ডিজিজ যখন বললি তাহলে কি জানিস উইলসন ডিজিজ সম্বন্ধে বল? এক্সেস কপার ডিপোজিশন হয় কোথায়? লিভার, ব্রেন, প্যানক্রিয়াস, আর আর কোথায়? কর্নিয়া। কর্নিয়ার কোথায়? কি বলে সেটাকে? কি কর্নিয়ার কতগুলো লেয়ার থাকে বলতো? কর্নিয়ার কতগুলো লেয়ার থাকে বল? আয় হয়ে গেছে তোদের, অপথ্যালমোলজি পড়েছিস, বল। ফ্রম মানে বাইরে থেকে ভেতর দিয়ে কতগুলো লেয়ার থাকে কর্নিয়ার? ডেসমেন্ট মেমব্রেন নাম শুনেছিস? কর্নিয়ার কোথায় জমা হয়? কপারটা ওখানেই জমা হয়। কোন জিন ইনভলভ হয়? কোন জিনের জন্য হয় এবং কি টাইপ অফ, এটা তো একটা জেনেটিক ডিজিজ বলছিস তাই তো? কি মানে কি এটা, কি অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্কড, কি এটা? ডমিনেন্ট। এত কনফিডেন্টলি বলে দিচ্ছিস, বল। ডমিনেন্ট কোথায় পড়েছিস? কোন জিন থেকে হয়? জিনের নামটা বল অ্যাটলিস্ট। কি ট্রিটমেন্ট কি? ভাইভার সময় এরকম মানে একটা আনসার এরকম বলে দিলে না, শেষ ওখানে। বল কি, বল, শুনতে পাচ্ছি না। পেনিসিলামিন একটা বলেছে, আর বল। জিঙ্ক, জিঙ্ক বলেছে ও। আর ট্রায়েন্টিন কি হয়? দিস ইজ এ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার অকার্স ডিউ টু মিউটেশন অফ হুইচ জিন? ATP7B, তাই তো? মনে আছে ATP7B। হ্যাঁ, কি হয় ফিচার্স? তুই বললি ব্রেনে কপার ডিপোজিশন হতে পারে, লিভারে ডিপোজিশন হলে সিরোসিস। তুই যেটা বলছিস উইলসন ডিজিজ ইজ এ কজ অফ সিরোসিস, লিভার সিরোসিস, নট কমপ্লিকেশন, ঠিক আছে? তাহলে লিভারে হলে কি হবে? সিরোসিস হবে। ব্রেনে হলে কি হয়? এনসেফ্যালাইটিস নয়, একটা পার্টিকুলার ইয়ে হয়, কি বলে এটা? ট্রেমার হয়। কি ট্রেমারটার নাম বলে বল? এমসিকিউ গুলোই তো পড়ছিস অ্যাটলিস্ট, তাই তো? সেগুলো বল। ব্যাট উইং ট্রেমার নাম শুনেছিস? ব্যাট উইং ট্রেমার। বেশ, প্যানক্রিয়াসে হলে কি হবে? ডায়াবেটিস হবে, ঠিক আছে? ঠিক আছে, চল তাহলে এটা হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ মেডিকেশন ফর ট্রিটমেন্ট? কি কি দিই আমরা? রিফাক্সিমিন, ল্যাকটিউলোজ, ম্যানিটল, ফেনিটোইন। হ্যাঁ, ম্যানিটল। আর ম্যানিটল কখন দিই? যদি আমরা ব্রেন ইডিমা সাসপেক্ট করি, দ্যাট, বাট প্রথমে কি দিই আমরা? ফেনিটোইন দেওয়া হয় না, ফেনিটোইন ইজ নট ইন্ডিকেটেড। ল্যাকটিউলোজ দিই। ল্যাকটিউলোজ কেন দিই? পেশেন্ট যখন দেখবি এনসেফালোপ্যাথি পেশেন্ট, ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ পেশেন্ট আমাদের ওয়ার্ডে আসে, আমরা রাউন্ডের সময় সিস্টারদের কি বলি? যে পেশেন্টকে স্টুল পাস করাতে হবে ভালো করে। কেন? কিরকম টার্গেট? কি টার্গেট? হচ্ছে 2 to 3 সেমি সলিড স্টুল পার ডে আমাকে পাস করাতে হবে। তার জন্য কি দিতে হবে? আমরা কি দিই? ল্যাকটিউলোজ দিই, ঠিক আছে? ল্যাকটিউলোজের কাজ কি? কিভাবে কাজ করে? ল্যাকটিউলোজ অ্যাসিডিফাইজ দ্য গাট লুমেন, ঠিক আছে? কি হয়? অ্যামোনিয়া লোডটা কমায় বাই কনভার্টিং অ্যামোনিয়া টু অ্যামোনিয়াম আয়ন, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এখানে রিফাক্সিমিনও কিন্তু ইউজ হয়, বাট এখানে কি বলেছে? ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ ল্যাকটিউলোজ, ঠিক আছে? এটা বল। ফর সার্ভাইলেন্স অফ হেপাটোসেলুলার কার্সিনোমা ইন এ পেশেন্ট অফ হেপাটাইটিস বি রিলেটেড সিরোসিস, একটা হেপাটাইটিস বি পেশেন্টের অ্যাজ এ কমপ্লিকেশন কি হতে পারে? হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, তাই তো? তো সেটার আমরা পিরিয়ডিক মনিটরিং করতে গেলে কি করি? সিটি ইজ কোয়াইট এক্সপেন্সিভ, ঠিক আছে? সিটি এমআরআই ইজ কোয়াইট এক্সপেন্সিভ। আলফা ফিটোপ্রোটিন ইজ নট দ্যাট মাচ সেন্সিটিভ, দ্যাটস ওয়াই
we have to do ultrasound of liver every 6 to 1 year, 6 months to 1 year, plus alpha fetoprotein. Alpha fetoprotein is a marker of hepatocellular carcinoma. ঠিক আছে, বেশ। Which pattern of liver enzyme abnormality is most suggestive of alcoholic hepatitis? বল। ভেরি হাই জিজিটি, একটু একটু আগেই তো বললাম, 2 মিনিট আগে। বল। বি, হ্যাঁ বি তো হবে। কি বললাম, অ্যালকোহলিক হেপাটাইটিসের স্পেসিফিক এলএফটি পিকচার কি হয়, এএসটি এএলটি রেশিও উইল বি মোর দ্যান 2, তার মানে এএসটিটা বেশি হবে। দেখ এখানে এএসটি এলটি মোর দ্যান 2 অ্যান্ড ইউজুয়ালি লেস দ্যান 500, ঠিক আছে, এটা 500 কম হয়। 32-year-old woman with jaundice in the third trimester of pregnancy, lab value shows AST level 200, ALT 180, ALP mildly, alkaline phosphatase mildly elevated, bilirubin 3, bile acid markedly elevated, pruritus. Diagnosis কি? হেল্প সিন্ড্রোমের ফুল ফর্ম কি বলতো? H for হিমোলাইসিস। হ্যাঁ, এখানে হিমোলাইসিসের কোনো ফিচার্স আছে? হিমোলাইসিস হলে আমরা কি ফিচার্স পাবো, মানে কোনো ল্যাব রিপোর্টে কি পাবো? আরবিসির কোনো চেঞ্জেস হয়? থ্রম্বোসাইটোপেনিয়া তো অ্যাজ এ পার্ট অফ সিন্ড্রোম। রেটিকিউলোসাইটোসিস থাকতে পারে, রেটিকিউলোসাইট কাউন্ট বেশি হতে পারে। হিমোলাইসিস হলে কি হবে? হিমোগ্লোবিন তো কমে যাবে, তাহলে সেইগুলো বলতে হবে তো। আর কি ইএল, ইএল ফর এলিভেটেড লিভার এনজাইম, আর এলপি মানে কি, লো প্লেটলেট। তাহলে হিমোলাইসিস এলিভেটেড লিভার এনজাইম, লো প্লেটলেট, ঠিক আছে। এলিভেটেড লিভার এনজাইম, ঠিকই বলেছিস, এলিভেটেড লিভার এনজাইম আছে, হিমোলাইসিসের কোনো ফিচার্স নেই, তাহলে এটা হেল্প নয়। লো প্লেটলেট, প্লেটলেট কাউন্ট কোথাও দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে এটা হেল্প বলতে পারবি না। সো অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ই হতে পারে এটা। ই হলে কি হবে দেখ, এএসটি এলটি এর থেকে আরো বেশি হতে হবে। জেনারেলি কি হয়, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে হ্যাঁ তার বেশি হতে পারে, তাহলে এটা ই নয়। আর কি হতে পারে, ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সিতে এতটা এলিভেশন বিলিরুবিন জেনারেলি হয় না, বা এএসটি এলটি হবে না, ঠিক আছে। প্রুরাইটিস, দেখ প্রুরাইটিস এটা ফ্যাটি লিভার অফ প্রেগন্যান্সি নয় কেন? ফ্যাটি লিভার হলে কি হবে, প্রুরাইটিস থাকবে না। প্রুরাইটিস আছে মানে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, কোলিস্ট্যাসিস হচ্ছে, সো ইট ইজ ইন্ট্রাহেপাটিক কোলিস্ট্যাসিস অফ প্রেগন্যান্সি, ঠিক আছে। এরকম দেখবি অনেক পেশেন্ট আছে থার্ড ট্রাইমেস্টার প্রেগন্যান্সি পেশেন্ট, প্রুরাইটিস এবং মাইল্ড এলিভেশন অফ এলএফটি এনজাইম। হ্যাঁ, হেল্প সিনড্রোম হলে একটা তোর থাকবে, ওই প্রি এক্লাম্পসিয়ার একটা হিস্ট্রি থাকবে, ঠিক আছে। 50-year-old male with chronic hepatitis B cirrhosis, alpha fetoprotein is 900, ultrasound shows 2.5 centimeter nodule in the liver. নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন কি ভাবছিস, এটা ডায়াগনোসিসটা আগে বল, তারপরে ইনভেস্টিগেশন পরে। কি মনে হচ্ছে একটা সিরোসিস পেশেন্ট, দেখ ক্রনিক হেপাটাইটিস বি, তার সিরোসিস হয়েছে অ্যাজ এ কমপ্লিকেশন। লং স্ট্যান্ডিং সিরোসিস হলে কি হবে, আলফা ফিটোপ্রোটিন বললাম, আলফা ফিটোপ্রোটিন ইজ এ মার্কার অফ হেপাটোসেলুলার কার্সিনোমা, তাহলে এটা একটা হেপাটোসেলুলার সাসপেক্টেড হেপাটোসেলুলার কার্সিনোমা। সাজেস্টেড আরো একটা কি পয়েন্টস পেয়ে যাচ্ছিস, আল্ট্রাসাউন্ড শোস 2.5 সেন্টিমিটার নডিউল ইন দ্য লিভার, তার মানে হয়ে গেল। তো ডায়াগনোসিস নেক্সট স্টেপ আমরা কি করব, কি করি জেনারেলি, বায়োপসি করি, বায়োপসি করি না কি করা হয় বলতো? ট্রাইফেজিক সিটি। ট্রাইফেজিক সিটি মানে কি, আমাদের তিনটে যে পোর্টাল ভেনাস, মানে ভেনাস আর্টেরিয়াল ফেজ রয়েছে, সেইগুলো ফেজ করে আমরা দেখি, কি দেখি এখানে, আর্টেরিয়াল এনহান্সমেন্ট, ট্রাইফেজিক সিটি অর এমআরআই করতে পারিস, আর্টেরিয়াল এনহান্সমেন্ট উইথ পোর্টাল অর ভেনাস ওয়াশ আউট, মানে যখন আমরা আর্টেরিয়াল ফেজটা দেখবো তখন সেটা এনহ্যান্স হবে, যখন তোর ভেনাস ফেজে আসবে সেটা ওয়াশ আউট হয়ে যাবে। দ্যাট ইজ টিপিক্যাল অফ ট্রাইফেজিক সিটি। অত কিছু যদি জানতে হবে না, বাট মনে রাখিস যে নেক্সট বেস্ট ইনভেস্টিগেশন ইজ ট্রাইফেজিক সিটি অ্যান্ড নট লিভার বায়োপসি, ঠিক আছে। বল। ওয়ার্ডে একটা ভালো পেশেন্ট আসে দেখিস, ওয়ার্ডে বেড নাম্বারটা বলে দিচ্ছি, 5th ফ্লোরে। পেশেন্টটার হচ্ছে পোর্টাল ভেনাস থ্রম্বোসিস এবং ভালো স্প্লিনোমেগালি রয়েছে, ঠিক আছে। এটা কোনো কার্সিনোমা বেরোবে মেবি, ঠিক আছে, ওটা দেখতে পারিস, স্প্লিনোমেগালিটা দেখিস, বড় স্প্লিন আছে। ওয়ার্ডে হচ্ছে ফিমেল মেডিসিন ওয়ার্ডে, 5th ফ্লোরে। বেড নাম্বারটা দেখে তোদের জানিয়ে দেবো। বেশ, এটা বল, which is the earliest and most sensitive marker of hepatic synthetic dysfunction in chronic liver disease?
সিনথেটিক ডিসফাংশন কি, লিভারের ফাংশন কি, একদম ফার্স্ট ক্লাসে তোদের বলেছিলাম, হোয়াট আর দ্য ফাংশনস অফ লিভার। কিছু মেটাবলিক ফাংশনস রয়েছে, কিছু সিনথেটিক ফাংশনস রয়েছে, ঠিক আছে। তার মধ্যে কি কি সিনথেসিস করে, কোয়াগুলেশন ফ্যাক্টরস, তাই তো। কি কি কোয়াগুলেশন ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর কি কি আছে, 2, 7, 9, 10। তাহলে সেখান থেকে সিনথেটিক ফাংশন যদি ফার্স্টলি তোর আর্লিয়েস্ট মার্কার যদি বলিস, তাহলে সেটা হচ্ছে প্রথম্বিন টাইম অ্যান্ড আইএনআর। আইএনআর এর ফুল ফর্ম কি, ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। আচ্ছা, a non-cirrhotic presents with increasing abdominal distension and confusion. Which of the precipitating factors for hepatic encephalopathy is the most common? ঠিক আছে, হেপাটিক এনসেফালোপ্যাথি কিছু রিস্ক ফ্যাক্টর আছে, ঠিক আছে, যেগুলো করলে মানে বা যেগুলো থাকলে প্রেসিপিটেশন অফ হেপাটিক এনসেফালোপ্যাথি বেশি হতে পারে। ধর একটা ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ পেশেন্ট এসছে, ক্রনিক লিভার ডিজিজ, তার একটা অ্যাসাইটিস হয়ে আছে, ঠিক আছে। কি কি রিস্ক ফ্যাক্টর থাকলে, এই পেশেন্টের কি কি রিস্ক ফ্যাক্টর পেলে তুই বলবি যে হেপাটিক এনসেফালোপ্যাথি হতে পারে? তার মধ্যে মোস্ট কমন কোনটা বল? Hyperkalemia, that is electrolyte disbalance, is also a precipitating factor of NCAP, but it's not the most common cause. Most common cause is upper GI bleeding, ঠিক আছে। দেখ, কিছু কিছু প্রেসিপিটেটিং ফ্যাক্টরস কি আছে, ইনফেকশন। কি ইনফেকশন হতে পারে একটা অ্যাসাইটিস পেশেন্টের? ইন্ট্রা অ্যাবডোমিনাল কোনো ইনফেকশনের নাম জানিস? হতে পারে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, নাম শুনেছিস? হতে পারে অ্যাজ এ কমপ্লিকেশন অফ অ্যাসাইটিস অর ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ। আর কি হতে পারে, কনস্টিপেশন, যেটা বললাম, ধর সিএলডি পেশেন্টের স্টুল পাস করানো হচ্ছে না ঠিকঠাকভাবে, সেটা দ্যাট ক্যান অলসো প্রেসিপিটেট হেপাটিক এনক্যাপ। ডায়াবেটিক্স, ঠিক আছে, জেনারেলি আমরা কি দিই ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ পেশেন্টগুলোকে, ডায়াবেটিক্স দিই, ল্যাসিক্স দিই, ঠিক আছে। তো সেটা কিন্তু একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর। লার্জ ভলিউম প্যারাসিনথেসিস, জল জমে আছে, জলটা বের করে দিলি তুই, কতটা বের করলি, 5 লিটার মতো বের করে দিলি উইদাউট এনি অ্যালবুমিন। অ্যালবুমিন না দিয়ে আমরা অনেকটা জল মানে অ্যাসাইটিক ফ্লুইড প্যারাসিনথেসিস করলাম, সেখান থেকেও হেপাটিক এনক্যাপ ডেভেলপ করতে পারে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন কজ অফ দিস। 60-year-old man with long-standing cirrhosis develops tense ascites. কি ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দিই আমরা সিএলডি ক্রনিক লিভার ডিজিজ পেশেন্টের? মেডিসিন, মেডিকেল ট্রিটমেন্টটা বল। তোদের তো লং কেস থাকবে, ক্রনিক লিভার ডিজিজ, অ্যাসাইটিস, সেখানে প্লাস ফুসেমাইড। স্টার্টিং ডোজ কত আর ম্যাক্সিমাম ডোজ কত বল, কেউ বলছিস? ফুসেমাইড 40, হ্যাঁ, আর স্পাইনোল্যাকটন 100, তাই তো। ম্যাক্সিমাম ডোজ ফুসেমাইডের ম্যাক্সিমাম ডোজ কত? 80, 160, ঠিক আছে। আর স্পাইনোল্যাকটনের ম্যাক্সিমাম ডোজ ইজ কত? 400, ঠিক আছে। আচ্ছা, 23-year-old with psychiatric symptoms, tremor, mild jaundice and low serum ceruloplasmin level. Most likely diagnosis বল। সাইকিয়াট্রিক সিমটমস, ট্রেমার, ব্যাটউইং ট্রেমার, উইলসন ডিজিজ, ঠিক আছে। কি দেখি আমরা এখানে, দেখ, লো সিরাম সেরুলোপ্লাজমিন লেভেল, সিরাম সেরুলোপ্লাজমিন লেভেল উইল বি লো অ্যান্ড 24-hour ইউরিনারি কপার এক্সক্রিশন উইল বি হাই, ঠিক আছে। আর কি দেখি আমরা, স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে ডেসমেন্ট মেমব্রেনে কি দেখি, সেটাকে কি বলে, কেএফ রিং, কেএফ রিং, ঠিক আছে। বেশ, এটা অটো ইমিউন হেপাটাইটিস নয় কেন? কারণ সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশন থাকবে না, ট্রেমার থাকবে না, অটো ইমিউন মার্কার্স উইল বি পজিটিভ, ঠিক আছে। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নয়, এখানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস হলে তোর এলএফটি পিকচার দেওয়া থাকতো, সেখানে এএসটি এলটি উইল বি এলিভেটেড। অ্যালকোহলিক হেপাটাইটিস নয় কেন? অ্যালকোহলিক হেপাটাইটিস হলে এএসটি এলটি রেশিওটা জেনারেলি দেওয়া থাকে, ঠিক আছে। 35-year-old woman with ANA positive, anti-nuclear antibody positive, high IgG interface hepatitis on biopsy, no viral marker is present. Most likely diagnosis কি? তাই কি?
প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে কি এএনএ পজিটিভ হয়? হ্যাঁ, এটা বলছিস, সি বলছিস? তাই এখানে দেখ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ বলেছে, ঠিক আছে। জেনারেলি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি ইজ পজিটিভ ইন অটো ইমিউন হেপাটাইটিস, ঠিক আছে। কি কি থাকে এখানে তোর অটো ইমিউন হেপাটাইটিসের পয়েন্টে ফেভার হচ্ছে ইয়ং ফিমেল পেশেন্ট, ঠিক আছে। জেনারেলি অটো ইমিউন এগুলো হচ্ছে তোর ইয়ং ফিমেল পেশেন্টে বেশি হয়। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ হতে পারে, তার সঙ্গে কি এসএমএ স্মুথ মাসল অ্যান্টিবডি উইল বি পজিটিভ অ্যান্ড রেস্ট আইজিজি লেভেল, ঠিক আছে। ইফ ইট ইজ এটা যদি তোর হয় প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস হয়, তাহলে কি হবে? অ্যান্টি মাইট্রোকন্ড্রিয়াল অ্যান্টিবডি উইল বি, ঠিক আছে। তাহলে এটা বল, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি উইল বি পজিটিভ, ঠিক আছে। 55-year-old alcoholic patient with jaundice, fever, tender hepatomegaly, AST, ALT, elevated AST more than ALT, 2:1, elevated bilirubin, leukocytosis, তাহলে এটা অ্যালকোহলিক হেপাটাইটিস। এটা বল, 30-year-old obese woman with metabolic syndrome, incidental USG finding is fatty liver, LFT shows mild ALT elevation more than AST, viral markers are negative, so probable diagnosis is অ্যালকোহলের কোনো হিস্ট্রি নেই, তাহলে অ্যালকোহলিক লিভার ডিজিজ নয়। এএনএফএলডি কে এখন কি বলা হয়, নতুন নামটা কি? মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিয়াটোটিক লিভার ডিজিজ, এমএসএএলডি, ঠিক আছে। এখন আর এনএফএলডি বলা হয় না, এমএসএএলডি। অটো ইমিউন হেপাটাইটিস নয় কেন? এখানে অটো ইমিউন কোনো মার্কার দেওয়া নেই। হিমোক্রোম্যাটোসিস হতে পারে, এটা আয়রন প্রোফাইল কিছু দেওয়া নেই, তাই না? ফেরিটিন বেশি থাকবে, এখানে সেরকম কোনো ফিচার্স নেই, তো হিমোক্রোম্যাটোসিস নয়। Which of the following is most appropriate non-invasive initial test to assess presence or significance fibrosis in NFALD বা MSALD? কি ফাইব্রোসিস কিভাবে দেখি আমরা? তোদের পড়ানোর সময় বলেছিলাম, সিরোসিস পড়ানোর সময় বলেছিলাম, কিছু ইনভেসিভ মার্কার আছে, কিছু নন ইনভেসিভ মার্কারস রয়েছে। ইনভেসিভ মার্কারের মধ্যে হচ্ছে লিভার বায়োপসি, নন ইনভেসিভ মার্কারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি বা যেটাকে ফাইব্রোস্ক্যান বলি আমরা। আর একটা কি আছে, কিছু ব্লাড টেস্ট দেখেও আমরা করতে পারি, FIB-4 স্কোরিং, নাম শুনেছিস? ফাইব্রোসিস 4 স্কোরিং। সেটা তোর তিনটে প্যারামিটার্স থাকে, একটা হচ্ছে এএলটি, একটা এএসটি, আর একটা হচ্ছে প্লেটলেট কাউন্ট। এই তিনটে জিনিস তুই যদি পেয়ে যাস, সেখান থেকেও আমাদের লিভার স্টিফনেস কতটা, মানে সিরোসিসটা কোন স্টেজে আছে সেটা কিন্তু বলতে পারবি, ঠিক আছে। FIB-4 স্কোরিং যদি লেস দ্যান 1.3 হয়, দ্যাট ইজ মাইল্ড। ইফ ইট ইজ মোর দ্যান 2.6, ইট ইজ সিভিয়ার, ঠিক আছে। A patient with decompensated cirrhosis on large volume paracentesis to prevent circulatory dysfunction, কি দিতে হবে আমাদের? ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, প্যাকড আরবিসি, ইন্ট্রাভেনাস অ্যালবুমিন আর নর্মাল স্যালাইন? অ্যালবুমিন। ডোজ কি, মানে পার লিটার? আমরা তো পেশেন্টের অ্যাসাইটিস আছে বলে সব করে ট্যাপিং করে সব প্যারাসেন্টেসিস করে দিতে পারি না তো, একটা তো ডোজ আছে যে কতটা অ্যালবুমিন দিয়ে আমি কতটা জল বের করব, তাই তো? কত কি ডোজ কি? জেনারেলি হচ্ছে তোর 3 গ্রাম পার লিটার অ্যাসাইটিক ফ্লুইড রিমুভড, ঠিক আছে। মানে 1 লিটার তুই যদি জল বের করিস তাহলে 3 গ্রাম অ্যালবুমিন দিতে হবে। তাহলে একটা অ্যালবুমিনে কত থাকে? 20%, আমরা বলি 20% হিউম্যান অ্যালবুমিন। 20% মানে কি? একটা প্যাকেটে হচ্ছে 20 গ্রাম থাকে, ঠিক আছে। তার মানে পুরো প্যাকেটটা তুই যদি দিতে মানে দিস, তাহলে ক লিটার বের করতে পারবি? 6 লিটার। 3 গ্রাম পার, সরি 6 গ্রাম পার লিটার, তার মানে 3 লিটার বের করতে পারবো। ডোজ ইজ নট 3, 6 গ্রাম পার লিটার, ঠিক আছে। এই যে 6 to 8 গ্রাম পার লিটার, ঠিক আছে। 55-year-old man with known cirrhosis develops sudden onset hematemesis and hypotension. Urgent endoscopy shows bleeding esophageal varices. Initial management কি ম্যানেজ করি আমরা? আপার জিআই ব্লিডিং এর ম্যানেজমেন্ট কি বল, কেউ একজন বল। একটা পেশেন্ট এমার্জেন্সিতে আছিস, একটা সিএলডি পেশেন্ট, অ্যালকোহলিক সিএলডি এমার্জেন্সিতে এলো, সিভিয়ার হেমাটোমেসিস হচ্ছে, কিভাবে ম্যানেজ করবি? HbS-Ag আছে, HbE-Ag আর HbC-Ag, তাই তো? হয় HbC-Ag হয়? হয় না, অ্যান্টি HbC হয়, কারণ এটা কোর অ্যান্টিজেন, C ফর কোর। এটা কিন্তু বাইরে তুই পাবি না, পেরিফেরাল ব্লাডে পাবি না, ঠিক আছে। তাহলে কি করবি? এটা
তোর হেপাটাইটিস সারফেস মার্কার ইজ পজিটিভ, HbE অলসো পজিটিভ, ডিএনএ টাইটার হচ্ছে এরকম, ঠিক আছে, ALT ইজ 120, হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টিভাইরাল থেরাপি? কোনো একটা পেশেন্ট হেপাটাইটিস বি, এটাই লাস্ট কোশ্চেন না আরেকটা আছে, হেপাটাইটিস বি পেশেন্ট আউটডোরে এলো, তুই কিভাবে অ্যাপ্রোচ করবি? সারফেস মার্কার, সাপোজ সারফেস অ্যান্টিজেন ইজ পজিটিভ, HbSAg পজিটিভ, তারপরে কি করবি? একটা রিপোর্ট নিয়ে এলো যে HbSAg পজিটিভ, পেশেন্টের সিমটমস থাকতেও পারে নাও থাকতে পারে, কিভাবে প্রসিড করবি? HBV ডিএনএ দেখবো, আর কি দেখবো? LFT দেখবো, কিছু LFT-তে দেখা হয় কিছু, ALT দেখা হয়, ঠিক আছে, অ্যালানিন ট্রান্সঅ্যামাইনেজটা আমরা দেখবো। আর কি দেখবো? কোনো লিভার ফাইব্রোসিস আছে কিনা, ফাইব্রোসিসের যে মার্কার একটা ইলাস্টোগ্রাফি করতে পারি আমরা, সেখান থেকে কোনো ফাইব্রোসিস আছে কিনা দেখবো, ঠিক আছে। তাহলে প্রসিড কিভাবে করব? ফার্স্ট অফ অল হচ্ছে তোর HbSAg পজিটিভ, সেখানে আমরা নেক্সট দেখব কোনো ফাইব্রোসিস আছে কি নেই। যদি ফাইব্রোসিস থাকে তাহলে HBV ডিএনএ ALT রিপোর্ট যাই থাকুক আমরা অ্যান্টিভাইরাল স্টার্ট করব, ঠিক আছে। এবার দেখা গেল ফাইব্রোসিস নেই, তখন আমরা কি দেখব? HBE অ্যান্টিজেনটা দেখব, ঠিক আছে। HBE অ্যান্টিজেনের কাট অফ কত? না সরি, HBV ডিএনএ, HBE পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, HBV ডিএনএ কাট অফ যদি HB অ্যান্টিজেন নেগেটিভ হয় কাট অফ ইজ 2000 HBV ডিএনএর, ঠিক আছে, মানে 2000 এর বেশি হলে আমরা ট্রিটমেন্ট করব। আর HB অ্যান্টিজেন যদি পজিটিভ হয় কাট অফ ইজ 20000, বুঝতে পেরেছিস? মানে আমাদের প্রথমে দেখে নিলাম পেশেন্টের ফাইব্রোসিস আছে কি নেই, ফাইব্রোসিস যদি সিগনিফিক্যান্ট ফাইব্রোসিস থাকে HBV ডিএনএ লেভেল যাই থাকুক আমরা অ্যান্টিভাইরাল স্টার্ট করব, ঠিক আছে। নেক্সট যদি ফাইব্রোসিস না থাকে তাহলে আমরা দুটো জিনিস দেখব, একটা হচ্ছে HBV ডিএনএ টাইটার, আর একটা হচ্ছে HBE অ্যান্টিজেন। যদি HBE অ্যান্টিজেন পজিটিভ হয় এবং HBV ডিএনএ টাইটার হচ্ছে তোর মোর দ্যান 20000 তাহলে ট্রিটমেন্ট স্টার্ট করব, ঠিক আছে। আর যদি HB অ্যান্টিজেন নেগেটিভ হয়, টাইটার হচ্ছে মোর দ্যান 2000, তাহলেও কিন্তু আমরা অ্যান্টিভাইরাল স্টার্ট করব। বাকি যে সমস্ত কন্ডিশনগুলো আছে, সাপোজ মানে HB টাইটারটা নেগেটিভ আছে, কম আছে, ALT লেভেলটা কম, ঠিক আছে, সেখানে আমরা কিন্তু পেশেন্টকে মনিটর করব, বুঝতে পেরেছিস তো? এটা মোটামুটি একটা গ্রস আইডিয়া। কি কি ড্রাগস ইউজ হয়? অ্যান্টিভাইরাল ড্রাগস ইন হেপাটাইটিস বি, দুটো ড্রাগসের নাম অ্যাটলিস্ট বল যেগুলো কমনলি ইউজ হয়, বল। নিউয়ার অ্যান্টি ডিরেক্টলি বলেছিলাম তো, DAA কি বলে, ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস, কি কি নাম আছে? এইগুলো বলতে না পারলে মুশকিল। বল। 45-year-old presents with jaundice, এটা লাস্ট কোশ্চেন। pruritus, pale stool, ALP level 850, GGT elevated, ALT 120, bilirubin 6. আচ্ছা, MRCP shows dilated intrahepatic extrahepatic bile duct with stone in the common bile duct, likely diagnosis? কি acute viral hepatitis না obstructive jaundice না PBC or autoimmune hepatitis? বি বলছিস? হ্যাঁ, কেন বি বলছিস কেন? এখানে দেখ, অ্যালকালাইন ফসফেটেজ ইজ মাচ মোর এলিভেটেড দ্যান ট্রান্সামাইনেজ লেভেল, জিজিটিটাও এলিভেটেড আছে, তাহলে এটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। আর বলেই দিয়েছে এখানে তোর একটা স্টোন আছে সিবিডি, তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলিডোকোলিথিয়াসিস। বল অ্যান্টিভাইরাল ড্রাগসের নাম বল। এন্টেকাভির, টেনোফোভির, এগুলো মনে পড়ছে?